Hello everyone, welcome to week 3 lesson 1. So in this lesson I'm going to cover the chapter 4 part 1. So for this chapter I have divided it into 4 parts. So in this video I'm going to just cover the introduction to assembly language. So in this slide, I'm going to cover the assembly instructions, syntax mainly. তো এই লেকচারে আরো যে সমস্ত টপিকস আমরা কভার করব, যেমন প্রোগ্রাম ডেটা, ভ্যারিয়েবলস, নেমড কনস্ট্যান্টস আর কিছু বেসিক ইনস্ট্রাকশনস। সো প্রথমে শুরু করছি অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন সিনট্যাক্স দিয়ে। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামগুলোকে অ্যাকচুয়ালি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য আমরা অ্যাসেম্বলার ব্যবহার করি। তো সেই অ্যাসেম্বলারগুলোর মধ্যে অ্যাকচুয়ালি যখন আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামগুলোকে পাস করি তখন আমাদের কিছু স্পেসিফিকেশন মানে সিনট্যাক্স অ্যাকচুয়ালি মেনটেন করতে হয়। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোডগুলো জেনারেলি কেস সেন্সিটিভ হয় না। আপার কেস, লোয়ার কেস বোথ কেসেই আমরা চাইলে লিখতে পারি, কিন্তু আপার কেসে অ্যাকচুয়ালি আমরা লিখি কারণ রেস্ট অফ দ্য টেক্সট মানে কমেন্টস থেকে যেন একে ডিফারেন্সিয়েট করা যায় খুব ইজিলি। তো আপনাদের যে রেফারেন্স বইটা দেওয়া আছে চার্লস মারুথের, এই বই অনুযায়ী আসলে প্রত্যেকটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ম্যাক্রো অ্যাসেম্বলার ফরম্যাটে লেখা। তো আমরা নেক্সট স্লাইডগুলোতে এই ফরম্যাটের সিনট্যাক্সগুলো দেখার চেষ্টা করব। তো অ্যাসেম্বলি স্টেটমেন্টে ফার্স্ট অফ অল প্রোগ্রামস কনসিস্ট অফ স্টেটমেন্টস ওয়ান পার লাইন, মানে প্রত্যেকটা লাইনে আমরা একটা করে ইনস্ট্রাকশন লিখি। এটাই অ্যাকচুয়ালি একটা কনভেনশন। প্রত্যেকটা স্টেটমেন্টের ক্ষেত্রে এটা আসলে ইনস্ট্রাকশন হবে অথবা অ্যাসেম্বলার ডিরেক্টিভ হবে, যে কোনো একটা। তো অ্যাসেম্বলার ডিরেক্টিভের কাজ হলো আসলে অ্যাসেম্বলারকে স্পেসিফিক কোনো টাস্কের জন্য ইনস্ট্রাকশন দেয়া। ফর এক্সাম্পল, allocating memory, space for variable, or creating a procedure, something like that. So নিচে আপনারা জেনারিক ফিল্ডসটা দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য তো প্রথমেই অ্যাকচুয়ালি আমাদের যেটা লিখতে হয় কোনো ইনস্ট্রাকশনের নাম, সো নেম, তারপর স্পেস দিয়ে অপারেশন লিখতে হয়, দেন স্পেস দিয়ে অপারেন্টস, দেন আরেকটা স্পেস দিয়ে কমেন্টস। এই 4টা সেকশনই আসলে নেক্সট স্লাইডগুলোতে এক্সপ্লেইন করা আছে। তো তার মধ্যে নেম আর কমেন্ট, প্রথমটা আর শেষটা এই দুটাই আসলে অপশনাল। অপারেশনটা অবভিয়াসলি ম্যান্ডেটরি অ্যান্ড অপারেন্টস টোটালি ডিপেন্ড করে অপারেশনটা আসলে কেমন। যেমন ইনস্ট্রাকশনটা যদি অ্যাডিশন ইনস্ট্রাকশন হয় তাহলে 2টা অপারেন্ট লাগে, তবে ইনস্ট্রাকশনটা যদি হয় ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন তাহলে একটা অপারেন্ডই হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে অপারেন্ডেরও দরকার হয় না। তবে অপারেশনটা কি হবে সেটা কিন্তু ম্যান্ডেটরিলি থাকতেই হবে। ওকে, সো নেক্সটে আমরা আসি নেম ফিল্ডস টপিকে। সো নেম ফিল্ডস এর ক্ষেত্রে আসলে ইনস্ট্রাকশন, লেবেল, প্রসিডিওর বা ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা হয়। আর অ্যাসেম্বলার আসলে হচ্ছে এই নেম ফিল্ডস গুলোকে মেমোরি অ্যাড্রেসে কনভার্ট করে নেয়। তো রুলস যদি বলি, ফার্স্ট অফ অল ক্যান বি ফ্রম 1 to 31 ক্যারেক্টার্স লং, মানে 31 ক্যারেক্টার পর্যন্ত লং হওয়া পসিবল। দেন ইট মে কনসিস্ট অফ লেটার্স, ডিজিটস অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার্স। তো এর মধ্যে আসলে কোয়েশ্চেন মার্ক, অ্যাট দ্য রেট, পার্সেন্টেজ, ডলার সাইন সবকিছু আসলে অ্যালাউড, শুধুমাত্র অ্যান্ড সাইনটা ছাড়া। Next rule is embedded blacks are not allowed. Then if a period মানে ফুল স্টপ যদি ব্যবহার করা হয় তাহলে সেটা একেবারে ফার্স্ট ক্যারেক্টার হিসেবে ব্যবহার করতে হবে।
মাঝখানে আমি এই ডটটা দিতে পারবো না, মানে ফুল স্টপটা দিতে পারবো না। দেন মে নট বিগিন উইথ আ ডিজিট, মানে অবভিয়াসলি কোনো নাম্বার দিয়ে শুরু হতে পারবে না, বাট ক্যারেক্টার আসার পর নাম্বার আসতে পারে। Then the assembler does not differentiate between upper and lower case in a name, যেটা অলরেডি বলা হয়ে গেছে। তো রাইট সাইডে আপনারা ইলিগ্যাল অ্যান্ড ইলিগ্যাল নামের যে লিস্টটা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের এগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে লিগ্যাল নেমস সাধারণত কিরকম হতে পারে এবং ইলিগ্যাল নেমস কেন হবে তার কিছু এখানে এক্সাম্পল দেওয়া আছে। ওকে, লিগ্যালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে কাউন্টার, দেন ওয়ান। এখানে যেহেতু প্রথমে লেটার ইউজ করা হয়েছে, সো শেষে নাম্বার থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। তারপর পরবর্তী যে লিগ্যাল নেমের যে এক্সাম্পল দেওয়া আছে সেখানে শুরুতে একটা কোয়েশ্চেন মার্ক, আমরা দেখেছি শুরুতে কোয়েশ্চেন মার্ক, অ্যাট দ্য রেট, পার্সেন্টেজ এগুলো থাকতে পারবে, এগুলো দিয়ে শুরু হতে পারবে। তারপরে আছে সাম অফ ডিজিটস, তো এখানে মাঝখানে আন্ডারলাইন থাকতে পারবে, এই স্পেশাল ক্যারেক্টার গুলো থাকলে সমস্যা নেই। তারপর ডলার সাইন দিয়ে শুরু হতে পারবে, শুরু হয়ে সেটা এরপরে যে কোনো লেটার বা নাম্বার ইউজ করা যাবে। তারপর ডান, দেন হচ্ছে কোয়েশ্চেন মার্ক, এটাও লিগ্যাল। তারপরে ডট দিয়ে শুরু হতে পারবে, তবে ডট টেস্ট যেটা, তবে ডটটা কিন্তু মাঝখানে হতে পারবে না। এরপর ইলিগাল ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা এখানে এই চারটা ইলিগাল বলা হয়েছে, যেমন টু ওয়ার্ডস, এখানে একটা স্পেস আছে টু এবং ওয়ার্ডস এর মাঝখানে, মানে ব্ল্যাঙ্ক আছে, তাই এটা ইলিগাল। দেন টু এবিসি, এই টু নাম্বারটা একেবারে ফার্স্টে আছে, যেটা বলেছিলাম ডিজিট দিয়ে কখনো শুরু হতে পারবে না, সো এই কারণে এটা ইলিগাল। দেন ডটটা কিন্তু এই এই থার্ড যে নেমটা আছে এটার মাঝখানে দিয়েছে, সো ডটটা যদি শুরুতে থাকতো তাহলে কিন্তু প্রবলেম হতো না। দেন ইউ অ্যান্ড মি, এই অ্যান্ড যে ক্যারেক্টারটা এটা কিন্তু ইলিগাল একটা ক্যারেক্টার, এটা কিন্তু ইউজ করা যাবে না। ওকে, তো ভ্যালিডিটি চেক অন নেম ফিল্ডস ইউজিং H5P কন্টেন্ট, এটা হচ্ছে এই ভ্যালিডিটি চেক অন নেম ফিল্ডস নামে একটা HTML প্যাকেজ কন্টেন্ট তৈরি করা আছে আপনাদের DIU BLC তে। আপনারা যখন যাবেন উইক 3 তে, সেই উইক 3 এর আন্ডারে এটা দেখতে পাবেন। তো ইটস আ গেম বেসড লার্নিং, সো ইউ উইল সলভ দ্য গেম অ্যান্ড লার্ন অলসো। তো নেম ফিল্ডের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড ম্যান্ডেটরি যে টপিক সেটা হলো অপারেশন ফিল্ড। So for an instruction, the operation field contains a symbolic operation code. So যেটাকে আসলে আমরা অপকোড বলি শর্ট ফর্মে। অ্যাসেম্বলার যেটা করে এই সিম্বলিক অপকোড গুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজ অপকোডে কনভার্ট করে। তো অপকোড সিম্বল গুলো জেনারেলি অপারেশন গুলোর ফাংশনালিটি বোঝানোর জন্য ব্যবহার করা হয়, যেমন মুভ, অ্যাড, সাব, এরকম নাম দেখে আসলে আমরা বুঝতে পারছি এগুলোর কি কাজ। আচ্ছা, অপারেশন ফিল্ডের মতোই যদি অ্যাসেম্বলার ডিরেক্টিভের বিষয়ে চিন্তা করি, তাহলে নেম ফিল্ডের ক্ষেত্রে সুডো অপারেশন কোড বলা হয়, যেটাকে সুডো অপ বলি আমরা। So pseudo ops are not translated into machine code. They simply tell the assembler to do something. For example, যদি proc একটা assembler directive থাকে, তাহলে pseudo opটার কাজ হচ্ছে procedure create করা। So operation fields কিন্তু depend করে totally operation fields এর উপর। So an operation field specifies the data that are to be acted on by the operation, and instruction may have 0, 1 or 2 operands. এখানে এক্সাম্পলে দেওয়া আছে নপ, নপ মানে হচ্ছে নো অপারেন্টস। সো অ্যাকচুয়ালি এইটা আসলে কিছুই করে না ইনস্ট্রাকশনটা। দেন আছে ইনক্রিমেন্ট এক্স, এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা অপারেন্ড আমরা ইউজ করছি, যেমন এক্স কন্টেন্টের সাথে 1 যোগ করে আবার এক্স এর মধ্যে কিন্তু আমরা স্টোর করছি।
দেন আমাদের নেক্সট যে ইনস্ট্রাকশনের এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে add ax, bx। সো এখানে দুটা অপারেন্ড আমরা ইউজ করছি। তো জেনারেল ফরম্যাট হচ্ছে আসলে অপারেশনটা লিখে দেন অপারেন্ড 1, অপারেন্ড 2 লেখা হয়। যদি দুইটা অপারেন্ড থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ফার্স্ট অপারেন্ডটা হচ্ছে ডেস্টিনেশন অপারেন্ড এবং সেকেন্ড অপারেন্ডটা হচ্ছে সোর্স অপারেন্ড। ওকে, সো লাস্ট ফিল্ড যেটা আছে সেটা হচ্ছে কমেন্ট ফিল্ড। সো ইটস অ্যান অপশনাল ফিল্ড অবভিয়াসলি। ইট স্টার্টস উইথ সেমিকোলন। এখানে এক্সাম্পলটা যদি খেয়াল করি তাহলে সেমিকোলন দিয়ে এখানে আমরা যা লিখছি সেটাই আসলে কমেন্ট আকারে আসছে। সো 8086 অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস অনলি ফর ওয়ান লাইন কমেন্টস। যদি মাল্টিপল লাইন কমেন্ট আমাদের ইউজ করতে হয় তাহলে আমাদের প্রত্যেক লাইনের শুরুতেই একটা করে সেমিকোলন ইউজ করতে হবে। সো ইটস আ কমেন্ট। ওকে, নেক্সট আসি আমরা প্রোগ্রাম যেটার বিষয়ে। সো প্রসেসর অ্যাকচুয়ালি অপারেট করে অনলি বাইনারি ডেটা, আর অ্যাসেম্বলার সেসব ট্রান্সলেট করে প্রত্যেকটা ডেটাকে বাইনারি নাম্বারে অ্যাকচুয়ালি সে কনভার্ট করে। তো হাউএভার আমরা যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি আমরা আসলে এই ডেটাগুলো বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল নাম্বার, ইভেন ক্যারেক্টারেও এগুলোকে এক্সপ্রেস করতে হয়। তো আমরা এখানে নাম্বার এবং ক্যারেক্টারের বিষয়গুলো যদি দেখি, ফার্স্ট অফ অল এখানে ক্যারেক্টার্স অ্যান্ড স্ট্রিংস মাস্ট বি এনক্লোজড ইন সিঙ্গল অর ডাবল কোটেশন। যদি সিঙ্গল একটা ক্যারেক্টারকে এরকম সিঙ্গল কোটেশন বা স্ট্রিংকে সিঙ্গল বা ডাবল কোটেশনে এভাবে রিপ্রেজেন্ট করা হয়, আর ক্যারেক্টার্স আর ট্রান্সলেটেড ইনটু ASCII codes by the assembler. So A is same as 41H in a program. So আমরা চাইলে ক্যারেক্টারকে ডিরেক্ট লিখতে পারি অথবা হেক্সাডেসিমাল ভ্যালুটাকেও লিখতে পারি। যদি নাম্বারের নোটেশন গুলা বলি, ফার্স্টে হচ্ছে নাম্বার এন্ডস উইথ ক্যাপিটাল বি অর স্মল বি আর ইন বাইনারি। যদি আপার কেস ডি অথবা লোয়ার কেস ডি দেয়া থাকে তাহলে সেটা হবে ডেসিমাল নাম্বার। আপার কেস এইচ অথবা লোয়ার কেস এইচ থাকলে হেক্সাডেসিমাল নাম্বার। আর অক্টাল নাম্বার 8086 এ অ্যালাউড না। আচ্ছা, যদি এরকম কোনো নোটেশনই না থাকে তাহলে ধরে নিব সেই নাম্বারটা ডেসিমাল নাম্বার সিস্টেমে আছে। ওকে, সো নেক্সট এখানে একটা লিস্ট দেওয়া আছে, কিছু নাম্বার আছে লেফট সাইডে এবং সেগুলো টাইপ এবং ভ্যালিড নাম্বার কিনা 8086 এর জন্য সেটা বলা হয়েছে রাইট সাইডে। ওকে, যেমন 11011 এটা শেষে যেহেতু কোনো নোটেশন দেওয়া নেই তার মানে এটা একটা ডেসিমাল নাম্বার। যদি সেই নাম্বারটা শেষে বি দেওয়া থাকে তাহলে সেটা হবে বাইনারি নাম্বার। দেন 64223 এটা অবভিয়াসলি ডেসিমাল। দেন -21843D, এই ডি দিয়ে আসলে ডেসিমাল নাম্বার বোঝানো হয়েছে। এরপর পরের নাম্বারটা ইললিগ্যাল, কারণ এখানে একটা কমা ইউজ করা হয়েছে। পরেরটা এইচ দিয়ে শেষ হয়েছে তাই এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, বাট তারপরেরটা কিন্তু ইললিগ্যাল কারণ এইচ নেই শেষে। দেন পরেরটা এফ 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 এইচ, এটা ইললিগ্যাল কারণ হেক্সাডেসিমাল নাম্বারগুলোকে কোনো একটা ডিজিট দিয়ে শুরু করতে হয়। সো তার আগে যদি একটা জিরো বসিয়ে দেই এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার হয়ে যাবে। ওকে, সো নেক্সট টপিক হচ্ছে আমাদের ভ্যারিয়েবলস অ্যান্ড নেম কনস্ট্যান্টস। সো ভ্যারিয়েবল গুলো হচ্ছে ডিফাইন বাইট, ডিফাইন ওয়ার্ড, ডিফাইন কোয়াড ওয়ার্ড, ডিফাইন ডাবল ওয়ার্ড অথবা ডিফাইন 10 বাইটস, এরকম সুডো অপসের মাধ্যমে ডিফাইন করতে পারি, অথবা ইকুয়েটস এর মাধ্যমে আমরা নেমড কনস্ট্যান্ট অ্যাসাইন করতে পারি। এই বিষয়গুলো নিয়ে ল্যাবে আরো বেশি এক্সপ্লোর করা হবে। ওকে, সো ফিউ বেসিক ইনস্ট্রাকশনসে চলে এসেছি। মুভ ইনস্ট্রাকশন,
So the move instruction is used to transfer data between registers, between a register and the memory location, or to move a number directly into a register or memory location. যদি সিনট্যাক্সটা দেখি, মুভ লিখে একটা স্পেস দিয়ে তারপর ডেস্টিনেশন দেন একটা কমা দিয়ে সোর্সটা লিখতে হয়। ওকে, সো এক্সাম্পলে দেখি আমরা চাইলে এখানে ওয়ার্ড মানে কোনো মেমোরি লোকেশনকে চাইলে ডিরেক্টলি কোনো রেজিস্টারের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, দেন রেজিস্টারে কন্টেন্ট কপি করে রেজিস্টারে নিয়ে আসতে পারি, অথবা আমরা লাস্টে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি সেখানে একটা ক্যারেক্টার এ, এই ক্যারেক্টারকে ডিরেক্টলি এক্স রেজিস্টারে আনতে পারি। সবগুলোই আসলে ভ্যালিড। ওকে, সো নেক্সট টপিকটা হচ্ছে আমাদের swapping or exchanging contents of two registers. Let's say AX contains 1, 2, 3, 4H and BX contains 5, 6, 7, 8H. So we have to just swap or exchange the values of AX and BX. So possible যে ওয়েটা হতে পারে ডিফারেন্ট আরেকটা টেম্পোরারি রেজিস্টার ব্যবহার করা। প্রথমে AX এর যে কন্টেন্টটা আছে 1, 2, 3, 4 সেটাকে আমরা CX এর মধ্যে নিয়ে আসলাম, মুভ CX, X এই ইনস্ট্রাকশনটা ইউজ করে। ওকে, দেন BX এর যে কন্টেন্ট আছে সেটাকে আমরা AX এ নিয়ে আসলাম। ফাইনালি CX এ যেই কন্টেন্টটা আমরা রেখেছিলাম সেটাকে BX এর মধ্যে কপি করে রাখলাম, তাহলেই কিন্তু AX এবং BX এর ভ্যালুগুলো সোয়াপ হয়ে যাচ্ছে। বাট অবভিয়াসলি এখানে CX একটা আলাদা রেজিস্টার আমাদেরকে ইউজ করতেই হচ্ছে। সো let's see how the exchange works. সো এইটা হলো এক্সচেঞ্জ অপারেশন বা এক্সচেঞ্জ ইনস্ট্রাকশন। এক্সচেঞ্জের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো XCHG লিখে দেন ডেস্টিনেশন আর সোর্সটা লিখে দিতে হয়। যেমন এখানে একটা এক্সাম্পল আছে যেখানে XCHG AH, BL দিয়ে আমরা যদি বিফোর এখানে যদি আমরা বিফোর এবং আফটার সিনারিওটা দেখি, এখানে দেখতে পাচ্ছি যে এইচ এর মধ্যে একটা 1A এবং BL এর মধ্যে 05 আছে। সো যখন এক্সচেঞ্জ ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়ে যাচ্ছে তখন 05টা চলে যাচ্ছে এইচ এ এবং 1A অ্যাকচুয়ালি BL এর মধ্যে কিন্তু চলে যাচ্ছে। তো আমরা লাস্ট স্লাইডে যে সোয়াপিং এক্সাম্পলটা দেখলাম মুভ ইনস্ট্রাকশন ইউজ করে, ওটার ক্ষেত্রে যদি আমরা সিম্পলি XCHG AX, BX লিখতাম তখন আসলে কিন্তু এই টোটাল যে এক্সচেঞ্জ সেটা খুব সহজেই হয়ে যাবে। ইজি তো খুব, রাইট? আচ্ছা, সো নেক্সটে এখানে ডু এক্সারসাইজের মধ্যে কিছু এক্সারসাইজ এখানে দেওয়া আছে, যে দুটো আপনারা এখানে প্র্যাকটিস করবেন। সো তাহলে আশা করি আপনাদের এই লিগ্যাল এবং ইলিগ্যাল নেমস এবং এখানে বাইনারি ডেসিমাল এবং হেক্সাডেসিমাল নাম্বারগুলো কোনটা লিগ্যাল এবং ইলিগ্যাল ইউজ করা যাবে সেগুলো সম্পর্কে আরো ভালো আইডিয়া হয়ে যাবে। So thank you everyone for your patience hearing.